গাজায় ১ বছরের অধিক যে চলমান যুদ্ধ, সেখানে ৪৪,০০০-এর বেশি মানুষ মারা গেছে, ১ লক্ষের বেশি মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে। সেই গাজায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রবাসী চিকিৎসক, ডাক্তার নাহারিন আহমেদ। এবং আরও বলে রাখি যে এমন একটি পরিবারের গল্প আমরা বলছি, যেই পরিবার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালেও একইভাবে জীবন উৎসর্গ করে আসলে দেখিয়েছেন যে মানুষের পাশে কিভাবে দাঁড়িয়ে থাকা যায়। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি গাজার রণাঙ্গনে বাংলাদেশ। এই বিষয়ে কথা বলতে আমাদের গাজা থেকে সরাসরি যুক্ত হয়েছেন ডাক্তার নাহারিন আহমেদ, সহকারী অধ্যাপক, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পালমোনারি ডিভিশন, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া, আমেরিকা, এবং উনি বর্তমানে মেডিকেল কোঅর্ডিনেটর ইউকে মেড। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার নাহারিনের বাবা, উনিও একজন মুক্তিযোদ্ধা, ইমেরিটাস অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক মেডিসিন ও কিডনি বিভাগ, টেম্পল বিশ্ববিদ্যালয়, ফিলাডেলফিয়া। এবং এরপরে ডাক্তার নাহারিনের মাও আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই ডাক্তার নাহারিন আহমেদ আপনার কাছে জানতে চাইছি যে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসলে বাংলাদেশের মানুষ নানাভাবে চেষ্টা করেছে যে কিভাবে গাজায় কোনো না কোনোভাবে সাহায্য পৌঁছে দেয়া যায়। সেক্ষেত্রে আপনি একটি অসাধারণ কাজ করেছেন। আপনি নিজে সশরীরে গাজায় ৩য় দফা আসলে গিয়েছেন। গাজার পরিস্থিতি আসলে আপনার কাছে একটু জানতে চাই, এবং আপনি কিভাবে সরাসরি তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন। সো প্রথমে তো গাজা আসার কিন্তু খুবই কষ্ট। প্রথমে ছিল ইজিপ্ট থেকে আসার, তারপরে ওই বর্ডার যখন when that border was destroyed, আমরা তারপরে থেকে জর্ডান থেকে আসতেছি। আর এন্ট্রান্সটা মেইনলি ইউএন এর সাথে collaborate করে, we are entering through that way. So all of the international NGOs are coming in collaboration, with coordination done from with the alongside of the UN. But it is very, very difficult to enter. There are many rules and regulations and policies that are that make it very challenging. But that is the current entry. It's a very long journey. You have to go through Jordan first, and then through Israel, and then from Israel into Gaza. All of the movement is coordinated, but it is very, very difficult. But all of the NGOs are entering that way. And আমরা usually 1 মাস না 2 মাসের জন্য থাকতে হয়। 1 মাসের কম কিন্তু আসতে পারতেছি না, মেইনলি বিকজ এই জার্নিটা যা কষ্ট, এই জার্নিটা মানে প্রত্যেক 2 সপ্তাহ পর পর করা যায় না। সো এই জন্য আমরা লিস্ট 4 সপ্তাহ না 8 সপ্তাহের জন্য আসি। মানে ইওর এভরিডে স্কেডিউল, হোয়াট ইউ ডু অ্যাকচুয়ালি এভরি ডে, আসলে এটা জানতে চাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, সো আমি প্রত্যেকদিন, সো ইউকে মেড একটা অর্গানাইজেশন, ইউনাইটেড কিংডম, লন্ডন, ইউকে থেকে। আর ওরা ওরা যে যা করতেছে, ওদের ফিল্ড হসপিটাল আছে। সো গাজার হেলথ কেয়ার সিস্টেমটা মানে পুরাপুরি ডিস্ট্রয়েড। সেজন্য এই অর্গানাইজেশন আর মানে এই অর্গানাইজেশন আরো 2-3টা অর্গানাইজেশন এরকম ফিল্ড হাসপাতাল বানাইছে, মানে টেন্টের মতন হাসপাতাল, হেলথ সিস্টেমটা একটু সাপোর্ট করার জন্য। তারপরে আরেকটা আমাদের ফ্যাসিলিটি আছে, একটা প্রাইমারি কেয়ার সেন্টার। এই জায়গায় আমরা মানে ক্রনিক ডিজিজ পেশেন্টটা দেখি, উন্ড ম্যানেজমেন্ট দেখি। তো আমি যেহেতু আমার রোল হলো মেডিকেল কোঅর্ডিনেটর, আমি প্রত্যেক সাইট যাই। আর আমাদের থার্ড সাইট একটা হলো একটা গাজার হাসপাতাল, নাম হলো নাসার হসপিটাল। আমি যখন জানুয়ারি মাসে আসছিলাম, ওই হাসপাতালে আইসিইউতে কাজ করছি আর এমার্জেন্সি রুমেও কাজ করছি। সো আমি ইউজুয়ালি সব মেডিকেল অ্যাক্টিভিটিস গুলো আমি কোঅর্ডিনেট করতেছি। আর আমাদের মানে স্ট্র্যাটেজি কিভাবে ইমার্জেন্সি রেসপন্স আমরা কাজ করব, এই মানে দ্যাট ইজ বেসিক্যালি মাই রোল। তারপরে যখন যে হাসপাতালে, ফিল্ড হসপিটালটা, এখানে যদি মানে ম্যাস ক্যাজুয়ালটি ইভেন্ট যদি আসে, আমিও
health, clinical care provide করতে পারি আমরা মানে প্যালেস্টিনিয়ান ডাক্তারদের সাথে আমরা কাজ করি। So that's the day to day is আমি মানে usually one of the 3 sites I will be at and helping to coordinate the activities on the ground. আপনাকে ধন্যবাদ। আমি আপনার বাবার কাছ থেকে একটু কিছু কথা শুনে আসতে চাই। অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানবো যে আপনার মেয়ে তো শুধু গাজায় সেবা দিচ্ছে না, আরও ইউক্রেন বা বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে আসলে সেবা দিয়ে আসছে। যখন আসলে এই প্ল্যানগুলো করেছে যে তিনি যেতে চান বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে, মানে এটি পারিবারিকভাবে আপনারা মানে এটিকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু এই এত ঝুঁকিপূর্ণ যাত্রায় আপনারা কিভাবে সায় দিলেন সেটি যদি আপনার কাছে একটু জানতে চাই। ওর মাথার মধ্যে সবসময় আছে যে মানুষ কিভাবে হেল্প করবে। তো গাজা যাওয়ার আগে সে 6 বার ইউক্রেনে মেড গ্লোবালের টিম নিয়ে গিয়েছে, তারপরে সে সুদানে গিয়েছে, ইয়ামেনে গিয়েছে, সে ওয়ার জোনগুলোতে বা ডিজাস্টার এরিয়া যেমন টার্কিতে যখন হলো আর্থকোয়াক হলো, তো আমরা সব ওকে, কিন্তু গাজাতে যখন যাচ্ছিল তখন তাকে আমি জিজ্ঞেস করলাম গাজাতে যাচ্ছ কেন, ওখানে তো শিওর মারা যাবে, কারণ তুমি বেঁচে থাকলে অনেক রোগী দেখতে পারবে। তখন সে একটা কথা বললো যে আমি টিম লিডার, আমাকে তো যেতেই হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোনো সাংবাদিক সিএনএন, এনবিসি, সিবিএস তারা কেউ কোনো খবর পাচ্ছিল না ইসরায়েল থেকে। ওদের সব সাংবাদিক ইসরায়েলে, তার খবর দিত না, সব খবর দিত ইসরায়েলি ভিকটিমদের। তো তুমি যদি যাও তোমার কাছ থেকে মেডিকেল পার্সন হিসেবে আমরা খবর নিব। তো ওইটা শোনার পরে আমি বললাম, কারণ পৃথিবীর কেউ জানেই না গাজায় কি হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে গাজার আসল খবর, ধ্বংস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এই খবরটা ও যখন প্রথম এমএসএনবিসিতে দিল তখনই মানুষ জানলো। তারপরে সিবিএস এর 60 মিনিট, বিবিসিতে 2বার গেল। তো আমার কাছে মনে হচ্ছে যে যা করছে তো করছে, কোঅর্ডিনেট করছে, লাইফ রিস্ক নিয়ে বোমা মারতেছে, এদিকে ওদিকে দৌড়াচ্ছে, কিন্তু এই যে পৃথিবীকে জানানোর ব্যাপারটা, সেটার জন্য আমরা মনে হচ্ছে যে ইটস ওয়ার্থ টেকিং দ্য রিস্ক অফ দ্য লাইফ। যেরকম আমার বাবা নিয়েছিলেন, আমি যখন যুদ্ধ গিয়েছিলাম বেঁচে আসার জন্য তো যাই নাই। তো আমরা এটা বুক ধরে এটার জন্যই আমরা দোয়া করছি আল্লাহর কাছে যেন তার সফল হয়ে মানুষ যেন জানতে পারে গাজায় কি হচ্ছে। কিন্তু আপনাদের মধ্যে কোনো উৎকণ্ঠা তো থাকে, সবসময় তো তাকে আপনি ফোনে পাচ্ছেন না বা যোগাযোগ করতে পারছেন না, এরকম কোনো সিচুয়েশন হয়েছিল যে আপনি দীর্ঘ সময় ধরে তাকে পাওয়া যাচ্ছে না, এমন ঘটনা কতবার ঘটেছে? দীর্ঘ সময় ভাবে হয় নাই, সে ম্যানেজ করে আমাদেরকে উৎকণ্ঠা না রাখার জন্য সে করে। গত 2 দিন সে গাজায় গেছে, তখন গাজায় বোম্বিং হচ্ছে, তখন আমি একটু চিন্তায় ছিলাম। আরেকবার এরকম বোম্বিং হচ্ছে এবং সব বাইরে যাওয়ার রাস্তা বন্ধ করেছে, তখন আমি আবার চিন্তা করলাম যে আমি বাইডেনকে একটা চিঠি লিখে ফেললাম যে তুমি আমাদের এইসব আমেরিকান ডাক্তার আটকাইছে। তো সে বলে যে আব্বু তুমি কেন চিঠি লিখছো, উইথড্র করে ইমিডিয়েটলি, আই এম নট আস্কিং ফর হেল্প, আমি এখানে থাকতে হবে, আমার এখানে করতে হবে, তোমার আমার রিস্কে করার কোনো দরকার নেই। তো ওইসব স্পিরিট গুলো আমার আমি বাবা হিসাবে আমাকে করতেই হচ্ছে। ডাক্তার নাহরিন, আপনার কাছে জানতে চাই যে আপনি ছাড়া আর কোনো বাংলাদেশি চিকিৎসক হিসেবে বা অন্য কোনোভাবে কি গাজায় সেবা দিচ্ছে কিনা, মানে আপনার টিমে কতজন মেম্বার আছে সেটি ছাড়াও অন্য কোনো মাধ্যমে কোনো বাংলাদেশিকে পেয়েছেন কিনা যারা সেবা দিচ্ছে? চিন্তা করে দেখি। আমার টিমে বলতে পারি না, আমি একলা বাংলাদেশি। হতে পারে, কিন্তু আমি ঠিক জানি না। হতে পারে আরো বাংলাদেশি আসতেছে, বাট আমি এখন পর্যন্ত দেখতেছি না। আচ্ছা, কিন্তু আমি জানতে চাই যে I have not seen, but maybe, yeah. কিন্তু আমি জানতে চাই যে অনেকে সারা পৃথিবীর মুসলিম বিশ্বের মানুষ, বিশেষ করে বাংলাদেশের অসংখ্য মানুষ, তারা প্রথম থেকেই নানাভাবে সহযোগিতা করবার চেষ্টা করেছে। আপনি কি কোনো বাংলাদেশি মানুষদের সেবার কোনো মাধ্যম হতে পারেন? কোনো ক্রাইসিস বা কোনো কিছু অর্থের কোনো কালেকশন বা কোনো কিছু, এইভাবে কি সাহায্যের কোনো পথ তৈরি হতে পারে কি না? Yeah, so there is direct links for fundraising. That's always the fastest way. Better to go through the direct links than directly through me. I fully advocate for directing funds to UK Med for their interventions. They have been doing an amazing job, and I would happy to share the link for any fundraising. But I think that is always the fastest way. If you see, following the social media of organizations, you can see what they're doing on the ground. So UK Med has on their social media what kinds of activities, like I mentioned, the field hospital
the primary care center and supporting Nasser Hospital in the emergency room. So all of the funds go towards directing services there and doing everything we can to get supplies. We just had 60 pallets of supplies enter in the last week. And so we are getting supplies in, even though it is very challenging. We are working very hard. That is one of the biggest limitations. But the fundraising is easiest way is to do it by a link. This way, the organization gets it directly and can directly put it towards the services. আমরা আসলে গণমাধ্যমে যা দেখছি মানে হোয়াট উই আর ওয়াচিং ইন টেলিভিশন গেটিং ইনফরমেশন বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস হোয়াট ইউ সি অ্যাকচুয়ালি দেয়ার ইজ এনি ডিফারেন্সেস Yeah, I mean, I think the one thing that is not being shown as the most important part is the humanity. You know, at the end of the day, people are seeing images of injured people, of people dying, but you're not seeing people who are asking you for to have a cup of coffee with them, telling you about their home, about their life before this war, and having the same fears and the same, you know, the same dreams. They're people that just want to live their lives in peace, and that's not what's being shown in the media. There is so much dehumanization happening. You know, that's the part that I think is really challenging to see because, you know, everybody that we meet are so generous with so little that they have. So many people will offer the last piece of bread, will offer you a cup of tea when you know they barely have anything, or maybe they haven't eaten today. And this is the thing that I think is being missed. And when you ask people, you know, what do you wish for? They wish for going back to their homes, which are almost all destroyed. They wish to have a normal life again, to go back to school, so that their kids are safe, to, you know, all of these things. And I think that's the part that's really missing, the humanization. And I wish for people to know that and to see that, and that the suffering that's being seen on the media is a small percentage of what's actually happening. People are being displaced multiple times. Their access to healthcare services is very limited. Now it's cold in Gaza. It's starting to get cold. You can imagine living in a tent when it's cold and raining, and the suffering that happens from that. In the last few days, with the weather, tents have been washed away into the ocean. It's the level of malnutrition is much worse than I think the media has shown. Everybody we see and we meet have talked about how much weight they've lost. You can see it in their face. It's a really a terrible situation that I think only a glimpse is being caught on কিন্তু camera. আপনি যেখানে আছেন আপনি যেখানে অবস্থান করছেন তার কত কাছে বোমা হামলা হয়েছে মানে কত নিকটে মানে just গতকাল 300 meter within 300 meters there was a blast. মানে এত কাছে হতে পারে, আমি যখন জানুয়ারি মাসে ছিলাম আরো কাছে ছিল, আমি যখন নাসার হসপিটালে কাজ করছিলাম, মানে ওই সময় কিন্তু একদম হাসপাতালের বাইরে কিন্তু বম ব্লাস্ট হচ্ছিল। সো মানে এরকমই হচ্ছে, কিন্তু আমাদের মুভমেন্ট, আমাদের লোকেশন, ওইটা সব মানে আমরা এই ইনফরমেশনটা কোঅর্ডিনেট করি। সো we hope that that এই ইনফরমেশন যেহেতু ওদের কাছে আছে, that আমরা মানে relatively সেফ ভাবে কাজ করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু মানে এত কাছে তো বম ব্লাস্ট হচ্ছে, সমানে হচ্ছে, প্রত্যেক দিন at least 2-3 বার হয় এরকম। এত কাছে হতে পারে, আর even sometimes আরেকটু দূরে হতে পারে, কিন্তু you can feel and hear that happening. আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। দর্শক, আপনারা দেখছেন আরোগ্য নিকেতন, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরোগ্য নিকেতন। অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানবো যে নিজের মেয়ে বা ছেলে কত রকম অর্জন তো আসলে সারা পৃথিবীতে আসলে করে, আমরা দেখেছি, কিন্তু এই যে মানুষের পাশে দাঁড়ানোর এমন অভিনব পন্থা, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে ফেলা,
এটি কি আসলে আপনাদের পারিবারিক ঐতিহ্য কিনা? মানে এটি তো এত সহজে ৩০০ মিটার দূরে বোমা হামলা হচ্ছে, ১০০ মিটার দূরে হচ্ছে, তারপরেও সেখানে তিনি আছেন। মানে এটি বাবা হিসেবে আপনি কিভাবে দেখছেন? এগুলো আনসার দেওয়া খুব কঠিন। আপনি বাবা নিজেও হিসেবে একজন মুক্তিযোদ্ধা, আপনি নিজেও রণাঙ্গনে ছিলেন। মানে সেই রক্তই কি আসলে এত দূর সাহস করতে শিখিয়েছে কিনা আপনার মেয়েকে? আমার আমার মনে হয়, কারণ পারিবারিক, আমি এখন বড় হয়ে দেখি যে পরিবারের যে ভ্যালুস, এটা কিন্তু নিচের তারা গ্রহণ করে। আমাদের কারোর পরিবারে যদি একটা ভালো কাজ করে, তাদের চিলড্রেনরা ভালো কাজ করতে চায়। তো আমাদের পরিবারে আমার মা, আমার বাবা, বাবা তো শহীদই হয়েছে, আমার মা 32 ইয়ার্স একটা সিলেট উইমেন্স কলেজের 5 জন ছাত্রী থেকে থাউজেন্ড ছাত্রী করে প্রাইভেট কলেজকে গভর্নমেন্টে দিয়ে হোল লাইফ ইন সিলেটের মেয়েদের হায়ার এডুকেশনে পথপ্রীত। যখন আমাদের বাড়িতে কথা হতো, আমার মাই তো 18 বছর বয়স থেকে আমাদের বড় করেছেন, বাবা তো মারা গেলেন। নাহরিনও আমাদের মার সাথে ছিল, সবসময় দেখেছে যে আমাদের কথাবার্তার মধ্যে সবসময় কিভাবে মানুষকে সহায়তা করা, নিজেকে নিজের জন্য কিছু না করে। আমার মনে হয় এই কথাটা আমরা আলাপ করতাম, বিশেষ করে আমার বাবার কথা। তো এইসব জিনিস আমি মনে করি পারিবারিক সূত্র খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকে যে তাদের পরিবারের যে ঐতিহ্য ওটা নিয়ে আলাপ করে, তাদের চিলড্রেনরাও কিন্তু এরকম অনুভূতি করে। নারীতে বেশি করছে, বেশি সাহস করছে, তার ভিতরে ওইটা এক্সট্রা জিনিস আছে। কিন্তু পরিবারের সবাই, আমাদের যে 5 ভাই বোনের ছেলে মেয়েরা সবাই কিন্তু কারোর কোনোদিন ক্ষতি করে না, ভালো করার চেষ্টা করে। তো আমার মনে হয় এটাই ট্রু, যে ফ্যামিলি হেরিটেজ বা টিচিং একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের গ্রোথের জন্য। ডাক্তার নাহরিন, গাজায় যে আপনি 3বার আসলে গেছেন বা এখনো যে আছেন, মানে এটি কি শুধু গাজা নাকি অন্যান্য আরো কোন কোন দেশে আপনি এই যুদ্ধ চলাকালীন অবস্থায় সেবা দিয়ে আসছেন? মানে আপনার এই জার্নিটা কত বছর ধরে চলছে? উম, তো বাবা তো বললো ইউক্রেনে গিয়েছিলাম, সুদান, ইয়েমেন, সিরিয়া, আম, আহ, মানে অলমোস্ট 7-8 বছর হইল। শুরু করছি প্রথমে ওই যে রোহিঙ্গার, প্রথমে যখন রোহিঙ্গা ক্রাইসিসটা শুরু হইলো, ওই সময় কক্সবাজারে, মানে ওই সময় আমার গ্লোবাল হেলথের ক্যারিয়ারটা শুরু হয়েছে। মানে আগেও বলতে পারি, আমি যখন মেডিকেল স্কুলে ছিলাম, আমি ঢাকা মেডিকেলে প্রথম আমার এক্সপিরিয়েন্সটা হলো ঢাকা মেডিকেলে। ওই সময় আমি মানে at that time I saw how much could be done with so few resources. মানে এই লেসনটা কিন্তু বাংলাদেশে um, I learned it in Bangladesh. And সে সময় থেকে, and what my dad also mentioned, that আমার দাদা ভাই, দাদু, নানার নানি, all 4 of my grandparents were amazing role models that 7-8 বছরের জন্য মানে this has been going on, and they have remained sort of the beacon. Are moving forward মানে আমার জন্য, for me, crisis or conflict zone আসা কিন্তু মানে hugely important, because এখানে যা যা হচ্ছে এখন কিন্তু ইউএসএ এটা নিউজ মিডিয়াতে একটু কম দেখাচ্ছে। আর সেজন্য it's even more important moving forward that আমরা এরকম জায়গায়, এরকম ক্রাইসিসে আসি, লোকজনের সাথে দাঁড়ায়, that we provide what treatment that we can, what help that we can, and advocate as much as possible. So even though it's only been 8 years, it's probably still a lifetime more. কিন্তু যত জায়গায় আপনি গিয়েছেন, 7টা-8টা দেশের কথা বললেন, মানে গাজার পরিস্থিতি সমস্ত দেশের থেকে পৃথক কিনা, আলাদা কিনা? এত লোকজন মারা যাচ্ছে in such a small area, এত escalation of hostility হচ্ছে, এটা মানে it's unprecedented. মানে আমাদের ল্যাঙ্গুয়েজে আর কোনো we don't have ভাষা any নেই। words left to describe it. But it's very, very different. The challenges of getting supplies in, the challenges of constant unpredictability, movement of the population on a regular basis, inability to have just the basic medical supplies. এতগুলা চ্যালেঞ্জ এরকম কিন্তু পাই না ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়া পাওয়া গেছে, কিন্তু এই লেভেলে আমরা কিন্তু দেখি নাই। This is a unprecedented situation. মানে এই যে জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে আপনি যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে যাচ্ছেন, মানে
আপনার কেমন লাগে, মানে আপনার অনুভূতিটা আমি জানতে চাই যে চিকিৎসক মানেই কিন্তু মানে কারো একটি জীবন বাঁচাতে পারলেই খুশি, সেটি যেখানেই হোক না কেন, সেটি বাংলাদেশে বলেন আমেরিকায় বলেন, মানুষের জীবন বাঁচানোতেই চিকিৎসকের আনন্দ। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে গিয়ে সেবা দিয়ে মানে এই আনন্দটা আসলে কী রকম? I mean, Ananda ঠিক না. The word is probably not Ananda, জি। কিন্তু দেখি, what's the other? একটা fulfillment of a for me একটা fulfillment of a promise. দাদি যখন দাদুমণি মারা যাওয়ার আগে উনি বলতো that we had the privilege to our parents had the privilege to come to the US. আমাদের একটা privilege ছিল স্কুলে যেতে, medical স্কুলে যেতে, তারপরে we have, and after that we have a responsibility to give back, because it's not always that we have the privilege to have access to education, and that is a privilege, and then it comes with a responsibility to also give back to the community. So for me এটা কিন্তু মানে it feels like a responsibility, because of that. And আমরা যখন মানে স্কুলে যাই একটা স্কিল অ্যাকোয়ার করি, এটা যদি ইউজ করতে পারি এই সিচুয়েশনে, দেন দ্যাটস ইম্পর্টেন্ট। আর মানে how does it feel to be in a crisis or a conflict zone? এটা কিন্তু মানে 8 বছর পরে it's still it's a shock every time, the cruelty that can happen amongst humans, and I think that part doesn't go away. But যেটা মানে that lesson of if we have a skill or some kind of value we can bring to help decrease the suffering, I think that is always a responsibility as a human to do what we can in any way that we can, small or big. গাজা যুদ্ধ আদৌ কি বন্ধ হবে কিনা সেটি তো আসলে আমরা জানি না, কিন্তু এই বন্ধ হবার ব্যাপারে মানে আপনার আহ্বান কি, এটা কিভাবে বন্ধ হতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় মানে আমি সিম্পলি একটা হেলথ কেয়ার ওয়ার্কার। আমার দিক থেকে আমরা কিন্তু আমাদের পার্ট করতেছি, আমরা আসতেছি, আমরা চিকিৎসা দিচ্ছি, কিন্তু এই ভায়োলেন্সটা কমানোর জন্য মানে এটা কিন্তু ডিপ্লোম্যাটিক সলিউশনের বাইরে কোনো সলিউশন দেখতেছি না। আর সো আমরা কিন্তু we're looking at our government leaders to do the right thing. We are asking them and telling them to do their part as we are doing ours to improve the diplomacy in order to end the violence. That's the most important message. I think that the politicians and the diplomats have to do their part as we are doing ours, and that is, I think, the only way. If any people মানে anyone from Bangladesh বা all from any corner of the world send money or any other logistics to you, this is possible to serve for the Gaza? তো মানে আমি ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু কিছু একলা করতে পারতেছি না, আমরা কিন্তু অর্গানাইজেশনের ভিতরে কাজ করি। Yes. সো মানে like I said in the beginning, মানে any kind of support, the best way is actually is the fundraising part, because আমাদের যে চ্যালেঞ্জটা দেখি that supply, আমাদের সব সাপ্লাই চেইনের লোকজন আছে, so the easiest way is ওরা কিন্তু এটা প্রকিউর করতেছে, তারপরে প্রকিউর করার পরে ওরা তারপরে অর্গানাইজেশনের ভিতরে সাপ্লাই চেইনটা Yes. create করতেছে। এটা কিন্তু it's very complicated. So outside of the fundraising part, এটা কিন্তু খুবই complex that আমরা যদি ইউএসএ বসে আমরা বলি আচ্ছা 2-3টা বাক্স worth of gauze যদি পাঠাই, এটা কিন্তু it won't easily get to Gaza. কিন্তু একটা organization, any organization Gaza কাজ করতেছে, মানে আমরা কিন্তু একটা it's a very big complex process. So এই প্রসেসের ভিতরে আমরা কাজ করতেছি এই সাপ্লাইগুলা নিয়ে আসতে, আর even then এটা খুবই চ্যালেঞ্জিং। ধন্যবাদ ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ। আপনার কাছে একটু জানতে চাই যে যুদ্ধ তো যুদ্ধই, সেটি ৭১ বলি বা ৫২ বলি বা গাজার যুদ্ধ বলি, যুদ্ধ পরিস্থিতিগুলো আসলে আমাদেরকে আসলে কি শিক্ষা দেয় আপনার কাছে কি মনে হয়? মানে এই যে মানবতার পাশে বা মানুষের পাশে দাঁড়ানোর যে একটা স্পৃহা বা ইচ্ছা,
এটিকে আসলে এমনি এমনি তো মানুষ পেয়ে যায় না, মানে এই সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাই। হ্যাঁ, আমি প্রথম বলি, ও যেটা বলতে চাচ্ছিল যে তোমার প্রশ্ন ছিল যে টাকা পয়সা পাঠালে ওটা কি কাজ হয় কিনা, যায় কিনা। জি। তো ও যেটা ইন্ডিভিজুয়ালি যায় না, কিন্তু তার যদি অর্গানাইজেশনে পাঠানো হয় হুম হুম। এটা যায়, না যাওয়ার জন্য তার সাপ্লাই হয় না। জি। তো সেজনকে দিতে চায়, তারা চোখ বন্ধ করে যেসব অর্গানাইজেশন কাজ করছে তাদেরকে দিতে পারে, এন্ড ইউকে মেড একটা অর্গানাইজেশন, সেখানে দিতে পারে, সেখানে সে কাজ করছে। আর তোমার সেকেন্ড উত্তরটা হচ্ছে, মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছেন, কত কত মানুষ যুদ্ধ করছে, এগুলো কিন্তু আমরা মনে নাই। আমরা শুধু এই নেতাদের নিয়ে কথা বলেছি বলার জন্য বাংলাদেশের মানুষরা, ইয়াং জেনারেশন জানি না যে তাদের পূর্বজন্মের তারা, তাদের আগের যারা, তারা কতটুকু স্যাক্রিফাইস আমাদের দেশেও করেছেন। জি। তো আজকে যেটা হচ্ছে সেটা টেলিভিশনে আসতেছে, সবাই দেখছে। এটাকে এক স্টেপ সামনে নিতে হলে মানুষ এটাকে ধারণ যদি করে, ইয়াং জেনারেশন বা সিনিয়ররা, তারা যদি বলে যে না, আমাদের কিছু রোল আছে, আমেরিকা কি করবে, ইংল্যান্ড কি করবে, বসে না থেকে আমরা প্রত্যেকে কিন্তু যদি সোচ্চার হই ইন আর ওন ফর্ম, তাহলে কিন্তু বড় বড় সংকটগুলোকে আমরা ডেন করতে পারবো। তো আমার উত্তর হবে যে যখনই যুদ্ধ হবে, যখনই কোনো অন্যায় হবে, এই অন্যায়গুলো যখন আমরা জানবো, জানাতে হবে, তার মধ্যে যারা এটাকে সহায়তা করছে তাদেরকে তুলে ধরতে হবে। আমাদের লোক আছে, বাংলাদেশে আমেরিকান একটা মেয়ে, জি। সে চলে গেছে ওখানে, রুট বোমা ফুটতেছে, ও কেন গেল, ওর লাভটা কি? তো এই যে গেল, এটা যে লাভ যে খালি মানুষের টাকা পয়সা দিয়ে বা সম্মান দিয়ে না, এটার জন্য এটা কিন্তু আমাদের মনুষ্যত্বের একটা ব্যাপার। তো এই জিনিসটা যদি মানুষকে বোঝানো যায়, তখনই আমার মনে হবে যে এটাকে আমরা করতে পারি। আপনারা দেখছেন আরোগ্য নিকেতন, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আরোগ্য নিকেতন। ডাক্তার নাহারিন, আপনার কাছে শেষ প্রশ্ন, একটি বাংলাদেশ নিয়ে, আর একটি হচ্ছে যে আপনার পরিচয়ই তো আমরা দিয়েছি, তারপরেও আপনার চিকিৎসা পেশার সাথে বড় হওয়া, মানে আপনার পরিচয় আপনার কাছে একটু জানতে চাই আর কি। আপনি কোথায় পড়েছেন, কোথায় ডিগ্রি নিয়েছেন, সেগুলো যদি একটু বলেন আমাদের। আমি প্রথমে আন্ডারগ্রাড করছিলাম ওয়াইডনার ইউনিভার্সিটি ফিলাডেলফিয়াতে, তারপরে ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিন অলসো ইন ফিলাডেলফিয়া, তারপরে গেছিলাম ইন শিকাগো আমার ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি, ইউনিভার্সিটি অফ ইলিনয় ইন শিকাগো। তারপরে আমি একটা বছর করছিলাম চিফ রেসিডেন্সির জন্য, আর আমার মাস্টার্স ইন পাবলিক হেলথ শেষ করছিলাম আমার রেসিডেন্সির সময়। তারপরে নিউ ইয়র্ক সিটিতে গেলাম এনওয়াইইউতে আমার পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার ফেলোশিপের জন্য। তারপরে 2017-এ আমি ইউনিভার্সিটি পেনসিলভেনিয়ায় কাজ শুরু করছিলাম অ্যাজ অ্যান অ্যাটেন্ডিং ফিজিশিয়ান। আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনি অনেক কিছু জানেন, আপনার বাবা দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন বাংলাদেশকে নানাভাবে হেল্প করার জন্যে। আপনার কি বাংলাদেশের চিকিৎসা নিয়ে বা বাংলাদেশকে সহযোগিতা করার জন্য আপনার কোনো প্ল্যান আছে, বা আপনি স্বপ্ন দেখেন কিছু করার বাংলাদেশকে নিয়ে? আমি তো প্রথমে আমার প্রথম গ্লোবাল হেলথ কাজ শুরু করছিলাম বাংলাদেশে, ঢাকা মেডিকেল কলেজ আইসিইউতে। তারপরে একটু কাজ করছিলাম ব্র্যাকের সাথে। আমি করতেছি একটু একটু, কিন্তু এখন যে যা দেখতেছি বাংলাদেশে, আহ, আমি আরো কাজ করতে চাচ্ছি, স্পেশালি আমাদের ফ্যামিলি সিলেট কিডনি ফাউন্ডেশনের সাথে হাসপাতাল উঠাচ্ছে সিলেটে। আম, মানে এই ডেফিনেটলি এই লাইন অফ ওয়ার্ক আমি করতে চাচ্ছি, কিন্তু বাংলাদেশে অনেক চেঞ্জ হচ্ছে ইন আ গুড ওয়ে অলসো। আর অনেক সাপোর্ট কিন্তু ইউএস ডায়াসপোরা থেকে দেখতেছি। সো ডেফিনেটলি ফিউচারে করতে চাচ্ছি আরো, কিন্তু আমার ফোকাস হলো where is the most vulnerable population, আর এই কনফ্লিক্টের কাজটা এটা প্রায়োরিটি আমার জন্য। কিন্তু এই কাজের ভিতর ভিতর ডেফিনেটলি ইন বিটুইন I will continue working in Bangladesh and with Bangladesh for the healthcare system there as well. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি নিরাপদে থাকবেন, এবং
আপনি সর্বোচ্চ নিরাপত্তা তো আসলে কেবলমাত্র আল্লাহ দিতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন নিরাপদে থাকার। বাংলাদেশের পক্ষ থেকে, এখন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার ফাতেমা আহমেদ, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, ফিলাডেলফিয়া সিটি পাবলিক হেলথ সেন্টার, এবং একই সঙ্গে ডাক্তার নাহারিন আহমেদের গর্বিত মা। আমরা আসলে আজকে বলা যায় যে একটি পরিবারের গল্পই আমরা আসলে বলছি। ভীষণ ভালো লাগছে যে যে গাজায় সাহায্য পাঠানোর জন্য পুরো বাংলাদেশ এক হয়ে আছে, সেখানে বাংলাদেশি একজন চিকিৎসা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। একজন চিকিৎসক হিসেবে নয়, একজন মা হিসেবে আপনার কাছে জানতে চাই যে আপনার মেয়ে যে এতগুলো দেশে, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে যাচ্ছে, এবং সবশেষ যেখানে গেছে সেখানে 100 মিটার দূরে পর্যন্ত বোমা হামলা হয়েছে, মানে এই বিষয়গুলো আপনি একজন মা হিসেবে কিভাবে নেন, মানে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। ধন্যবাদ এখন টিভিকে এবং শুভ তোমাকে। আমি মা হিসাবে চিন্তা যে হয় না তা নয়, তবে আমি সবসময় বিশ্বাস করি যে উপরে একজন আছেন। আমার মেয়ে যেহেতু একটা কাজ গিয়েছে এবং সে নিজেকে স্যাক্রিফাইস করে মানুষের জন্য কিছু করতে চাচ্ছে, যেটা আমরা সবসময় শিখিয়েছি ছোট থেকে বড় হওয়ার সময়, আমি মনে করি যে সে করুক তার কাজ। আমরা এখান থেকে দোয়া করব, আশা করি সে ফিরে আসবে সুস্থভাবে, এবং তার সঙ্গে যারা কাজ করছে তাদের জন্য সবসময় দোয়া রাখি যেন সবাই যেন এই কাজটা, এই বড় কাজটা করতে পারে। আমি আরও জানতে চাই যে আপনার তো আরও মেয়ে আছে, মানে আপনার এই মেয়ে ডাক্তার নাহারিন আহমেদ অন্যদের থেকে কিভাবে আলাদা, মানে তার শৈশব কৈশোর কিভাবে কেটেছে, মানে এত বড় চ্যালেঞ্জ সে কীভাবে নিতে পারছে? একটি তো পারিবারিক ঐতিহ্য বা দাদা বাবাকে দেখা, যারা রণাঙ্গনে ছিলেন, কিন্তু তারপরেও মা হিসেবে মানে আপনার দেখা আপনার মেয়েকে একটু জানতে চাই। ধন্যবাদ। ও একটু সাহসী একেবারে ছোটকাল থেকেই, যেটাকে আমরা অনেক সময় ইংরেজিতে টম বয় বলি, যে খেলাধুলাতে যেমন সে সাহস করে খেলেছে, এবং কোনো অন্যায় দেখলে ইভেন স্কুলে ছোট ছোট কিছু ঘটনাতেও সে দেখতাম ডিস্টার্বড হতো এবং আমার সাথে আলাপ করতো, এবং আমি সবসময় বসে টিচারদের সাথে, আমি অনেক সময় স্কুলের প্রোগ্রামে ছিলাম, আমি সবসময় আলাপ করতাম যে কিভাবে আমরা করতে পারি, এবং ও কিন্তু সাহস করে সবসময় বলতো, প্রতিবাদ করতো, এবং ও সবার চাইতে একটু আলাদা এই ব্যাপারে। আমি বলবো যে অন্যায়কে দেখলে ও খুব জোর করেই প্রতিবাদ করে এবং সাহস করে সেই জিনিসটাকে ঠিক করতে চায়, চেষ্টা করতে চায় নিজে থেকে। সেটাই আমার কাছে মনে হয়েছে আলাদা। ধন্যবাদ। অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক ধরনের বিতর্ক আছে যে কে প্রকৃত মুক্তিযোদ্ধা বা কে যোদ্ধা না, এরকম একটা বিতর্ক কিন্তু আছে, কিন্তু কাদেরকে সম্মাননা দেয়া হয়েছে বা কে আসলে মর্যাদা পেয়েছে রাষ্ট্রের চোখে, সেই জায়গা থেকে আপনার মনে হয়েছে যে আপনারা তো আসলে এই জন্যে করেন নাই, যেমন আপনার বাবা চিকিৎসক থাকা অবস্থায় চিকিৎসা দিতে গিয়ে আসলে শহীদ হয়েছেন, আপনি নিজে আসলে মুক্তিযুদ্ধ করেছেন, মানে বাংলাদেশে সেই মর্যাদা কি আসলে আপনার বাবাকে দেয়া হয়েছে কিনা? আমি একটু মানে একটু অন্য প্রসঙ্গ, তাও একটু আপনার কাছে জানতে চাই। এটা বলার আগে আমি একটা কথা বলি। এটা হচ্ছে যে নাহরিন সেদিন লিখলো যে গাজার প্রত্যেকটা ডাক্তার যেটা তার দাদা ভাইয়ের চেহারা, এরা কেউ কিন্তু হাসপাতাল ছেড়ে যাচ্ছে না। আচ্ছা, আরেকটা কথা সে বললো যে গাজার মানুষরা এখন বলে যে আমাদেরকে আর সমবেদনা জানাবার দরকার নেই, আমরা কিন্তু যেভাবে আছে এভাবেই যুদ্ধ করে যাব, কারণ ওরা কোথাও সমবেদনা পাচ্ছে না। তো গাজার এত এত মানে কঠিন অবস্থা ওখানে, যে সেটা আমার মনে হয় যে আমাদের আরো অনুধাবন করা দরকার। আর তুমি যেটা বললা যে মুক্তিযুদ্ধে আমার বাবা ছিলেন সিনিয়র মোস্ট প্রফেসর, যত অধ্যাপক মারা গেছেন, উনি মারা গেছেন 9 এপ্রিলে, যখন সিলেটের হাসপাতালের ভিতরে ঢুকে ওনার অপারেশন করছিলেন উইন্ডেড পেশেন্টের, পাকিস্তান আর্মি মেরে ফেলে। কিন্তু যেহেতু উনি 14 ডিসেম্বরে বুদ্ধিজীবীর মধ্যে লিস্টে ছিলেন, এই জন্য ওনার ছবি কোনোদিন আসতো না পেপারে। তো আমরা কোনোদিন এটা নিয়ে কিছু বলতাম না, এই জন্য যে এত লোক মারা গেছেন, আমি বলতে যাবো আমার বাবার নাম নাই, ছবি নাই কেন, এটা আমাদের প্রবলেম হতো। আমার মা বলতেন তুই কি পলিটিক্স করবে নাকি, বা বাবা যে জন্য মারা গেছেন উনি তো ওর জন্যই মারা গিয়েছেন, দেশ স্বাধীনতার জন্য, তো আমরা পেয়েছি। আর সম্মান, এর থেকে বড় সম্মান তো কিছু নাই। জিনিসটা হচ্ছে অনেকবারই ওনাকে স্বাধীনতা পদকের জন্য 2বার দেওয়া হয়েছে, আমরা কিন্তু কোনোদিন চাই নাই,
জোর করে একবার জালালাবাদের সেশন দুইবারই মনে হয়, তো দুইবারই সিলেটের একজন মন্ত্রীও ছিলেন, নামকরা মন্ত্রী, উনি ছিলেন একবার ওটার চেয়ারম্যান, উনিও কিন্তু শামসুদ্দিন সাহেবের এটা করেন নাই, উনি আরেকজনকে করেছেন ওনার পছন্দ মতো। তো আমরা এটা নিয়ে মন খারাপ করি না, কারণ সিলেটের মানুষ এত সম্মান করে, ওনার নামে যে হাসপাতাল মেডিকেল এটা করা হয়েছে শামসুদ্দিন হাসপাতাল, উনি যেখানে কবর আছে হাসপাতালের সঙ্গে, ওখানে আজকে বুদ্ধিজীবী কবরস্থান, তো জি। বেশি সম্মানের দরকার নাই, কারণ মানে এই ধরনের সম্মান, কারণ 5 বছর আগে যারা মুক্তিযুদ্ধের সম্মান পেয়েছেন তাদের নাম আর কারোর মনে নাই। মানুষের মনের মধ্যে যদি সম্মান থাকে, মানুষ যদি ইতিহাস জানে, আমার বেশি উদ্দেশ্য ছিল মেডিকেল স্টুডেন্টরা জানবে যে আমাদের মধ্যে একজন ডাক্তার ছিলেন, জি ওনাকে নাম করা হয়েছে, উনি কিন্তু ফাউন্ডিং সেক্রেটারি অফ পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন 1955-এ, জি উনি যেখানে গিয়েছেন রাজশাহীতে ডক্টর শামসুজ্জামান মারা গেলেন, জি উনার রেজাল্টের উপরে উনি যখন অপারেশন রিপোর্ট দিলেন যে ওরা গুলি করে মেরেছে, কাছ থেকে মেরেছে, এটার উপরে কিন্তু আন্দোলন শুরু হলো, পাকিস্তানের পতন হলো আইয়ুব খানের। তো জি। এইভাবে উনি সবসময় করে গেছেন, কিন্তু এই জিনিসগুলো যদি ডাক্তাররা জানে, ছাত্ররা জানে, মনে করবে আমাদের ঐতিহ্য আছে। জি আর এমনি এই অ্যাওয়ার্ড টাওয়ার্ড এগুলোকে আমি পছন্দ, মানে কষ্ট হয় যে এগুলো মনে হয় যে না হলেও চলে, কারণ জি। এত লোক মারা গেছে, এত শহীদ হয়েছে, কাকে দিবে কাকে দিবে না, এটার জন্য আমরা কোনোদিন মন খারাপ করে নাই। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। ডাক্তার ফাতেমা আহমেদ, আপনার কাছে জানবো যে এই পরিবার নিয়ে আপনি কতটা গর্বিত? আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার মেয়ে, আপনি নিজেও বাংলাদেশে একজন চিকিৎসক হিসেবে কাজ করে গেছেন, মানে এই সান্নিধ্যটা, মানে এই চারপাশটা আপনাকে আসলে কতটা আনন্দ দিয়ে রাখে, যদি একটু বলেন। অনেক ধন্যবাদ। আনন্দর চাইতে আমার কাছে স্যাটিসফ্যাকশন যেটা বলবো, জি আমার ভালো লেগেছে যে আমি এরকম একটা পরিবারের সাথে সংযুক্ত হয়েছি যেখানে আমার নিজেরও ছোটকাল থেকে যে শিক্ষা, বাবাকে দেখেছি সবসময়, মাকে দেখেছি জি মানুষকে হেল্প করতে, সবসময় পাকিস্তানে ছিলাম যখন, ওয়েস্ট পাকিস্তানে আমার বাবা সবসময় লোকজনের হেল্প করে এসেছেন, সেই শিক্ষাটা নিয়ে যখন আমি এই পরিবারে আসলাম, এখানে দেখি যে একই সিচুয়েশন এবং আরো বেশি, জি যেটা আমাকে আরো বেশি ভালো লেগেছে। আমার জন্য মনে হয়েছে আমার যে আমি রাইট প্লেসে আছি, এখানে থাকলেই আমি হয়তো কিছু একটা জিনিস যতটুকু করতে পারি আমার সাধ্য নিয়ে, আমার জায়গা থেকে, তাহলে আমার স্যাটিসফ্যাকশনটা হবে, এবং সেটা নিয়ে আমি কিন্তু অনেক সুখী আছি, হ্যাপি আছি, এবং আমি আরো করে যেতে চাই যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। আমরা একেবারে শেষ প্রান্তে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বা বাংলাদেশি বা সারা পৃথিবীর মুসলমান যারা আসলে আছেন, বা যারা আসলে মানবতার পাশে আছেন, সে যে ধর্মেরই হোক না কেন, মানে এই বিষয়টি আপনাকে কি আলাদা করে আনন্দ দেয় যে গাজার মধ্যে একটি বাংলাদেশের পতাকাও আসলে উঠছে, একটা পতাকাবাহী আপনার মেয়ে সেখানে কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানে এইটি আপনার স্যাটিসফ্যাকশনের মানে মাত্রাটা আসলে কেমন, সেটি আপনার কাছে একটু আলাদাভাবে জানতে চাই। একটা কথা খুব জরুরি, যে বাংলাদেশি আমেরিকান বা বাংলাদেশি প্রবাসী বা বাংলাদেশের মানুষ, আমরাও যে সমব্যথী হতে পারি এবং জি এফেক্টিভ হতে পারি, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা উদাহরণ। আরেকটা কথা বলে রাখি তোমার ভুলের আগে, জি বাংলাদেশে কিন্তু আরেকজন ডাক্তার আমি জানি, অ্যাটলিস্ট একজন ডাক্তার মিশিগানে থাকে, সে কিন্তু গিয়েছিল কয়েকদিনের জন্য। জি আর একজন এরকম আমেরিকাতে জন্মেছে ছেলেটা, তো এরকম আরো হয়তো দু একজন গিয়েছে কিছুদিনের জন্য, কিন্তু নাহরিন তো একটা লিডারশিপ নিয়ে খালি চিকিৎসা অর্গানাইজ করছে, এবং সেটা আমার কাছে মনে হচ্ছে যে ও যখন হোয়াইট হাউসে তাকে নিয়ে গেল, কমলা হ্যারিস তাকে অনেকবার জিজ্ঞেস করছিল, এবং দে আর ভেরি ইমপ্রেসড নাহরিনের জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশি আমেরিকান হিসাবে, খালি তো নাহরিন তো খালি গাজাতে মুসলিম হিসেবে যায় না, সে ইউক্রেনে যখন গেল 6 বার, জি প্রথমবার, সেটা তো মুসলিম দেশ না, জি কিন্তু দেখা গেল যে বাংলাদেশি আমেরিকানরা, মুসলমানরাও, আমরা বিভিন্ন দেশে মানুষ যখন কষ্টে থাকবে, যুদ্ধে থাকবে, আমরা যাব, আমরা না করে নেই, বলে না যে তুমি একটা মুসলিম দেশ না কেন যাবে, একবারও বলে নেই। জি জি এই জন্য যে আমাদের দেখাতে হবে যে খালি মুসলিম বা মুসলিম না, মানুষের সহায়তার জন্য, মানবিকতার জন্য জি যখন দেবো। আনফর্চুনেটলি এখন মুসলিম দেশগুলিতে বেশি প্রবলেম হচ্ছে, এই জন্য ঘুরে ফিরে যুদ্ধ বিগ্রহ কেন যেন মুসলিমদের প্রতি বেশি আসছে, জি ইউক্রেন ছাড়া। সেখানে যদি যাওয়া হয় তাহলে
মানবতার জন্যই যাওয়া। মুসলমানদের তো যাইতে হবে, দায়িত্ব একটা থাকবেই, তারপরে হচ্ছে মানুষ সবচেয়ে বড়, কারণ আল্লাহ সবাইকে সমানভাবে বানিয়েছেন এবং আমাদের দায়িত্ব দিয়েছেন একজন আরেকজনকে সহায়তা করার জন্য। এইভাবে আমি মনে করি জি যে এটা মানুষের জানা দরকার যে আমরা শুধু মুসলিম হিসেবে যাই না, আমরা মানবতার হিসেবে, মানবতার কর্মী হিসেবে যাই এবং যেতে থাকবো যতদিন পর্যন্ত আমরা কাজ করতে পারবো। অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সুদূর যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশি চিকিৎসক গাজায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুধু গাজা নয়, সারা পৃথিবীর যেখানেই যুদ্ধ হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে জীবনের ঝুঁকি নিয়েছেন এবং মানুষের পাশে কতভাবে যে দাঁড়ানো যায় তার একটি নমুনা আসলে দেখিয়েছেন ডাক্তার নাহারিন। আমরা সবসময় চাইব ডাক্তার নাহারিন যেন সুস্থ এবং নিরাপদে তার দিনগুলো অতিবাহিত করতে পারে এবং বাংলাদেশের মর্যাদা আরও বেশি বাড়িয়ে দিতে পারে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।